হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্প একাডেমি। আজকে আমরা আলোচনা করব, তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো, কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বলি, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2024 এর প্রিলিমস কবে হতে পারে, ডেট কবে হতে পারে বলে আমাদের একটা ধারণা। নাম্বার 2, সিলেবাসের মধ্যে কোন কোন সাবজেক্টগুলোর কতটা, দেখো কোন কোন সাবজেক্টগুলোকে মূলত জোরটা দেবো আমরা, কোন কোন সাবজেক্টগুলো আমরা একটু জোর দেব, ঠিক আছে, পড়াশোনাতে। আচ্ছা, 2 নম্বর কি, 2, অফিসিয়ালি এখনো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমসের কিন্তু ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি। তাহলে এখন কি বেঙ্গলি, নাম্বার 2 ইংলিশ ডেসক্রিপটিভ, এখন কি বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ পড়াটা তোমাদের ঠিক হবে, এ নিয়ে কিন্তু একটা আলোচনা থাকবে। নেক্সট, অপশনাল পড়াটা কি এখন উচিত হবে, এ নিয়ে কিন্তু একটা আলোচনা আমাদের থাকছে। এগুলো আমাদের মূলত কিন্তু আলোচনা, ঠিক আছে। প্রথম যে আলোচনা আমাদের, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2024 এর প্রিলিমস কবে হবে, তো এই আলোচনাটাকে আমরা লাস্টে রাখছি, ঠিক আছে। তার আগে সিলেবাস এবং প্রিপারেশন নিয়ে অনেকেই আমাকে ফোন করেছো। মালদা থেকে আমাকে স্টুডেন্ট ফোন করেছে, আমার এক্স স্টুডেন্ট ফোন করেছে, পুরনো স্টুডেন্টরাও ফোন করেছে, হোয়াটসঅ্যাপে SMS করেছো অনেকে, ইভেন আমার যে ইউটিউবের এই যে ক্লাস, সেই ক্লাসে কিন্তু কমেন্ট করেছো, নর্মালি ফেসবুকে SMS করেছো অনেক স্টুডেন্ট, যারা সিলেবাস এবং প্রিপারেশন নিয়ে একটা অন্তত ক্লাস যেন রাখা হয়। দেখো, সিলেবাস প্রিপারেশন নিয়ে যদি তুমি ক্লাসটা দেখো, সিলেবাস অ্যান্ড প্রিপ, এর মধ্যে প্রিলিমসের সব থেকে বেশি আমাদেরকে জোর দিতে হবে যে সাবজেক্ট নিয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। সেটা হলো ইন্ডিয়ান হিস্ট্রি। ওকে, ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, আর একটা হলো ন্যাশনাল মুভমেন্ট। যেটাকে আমরা বলতে পারি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। আচ্ছা, অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি ব্যাপ্তি কোন পর্যন্ত, ডিস্ট্রিবিউশন কোন পর্যন্ত, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু করে 1757 সিরাজউদ্দৌলা কিন্তু কি হলো, মানে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের যে লড়াইয়ে ইংরেজরা জয়ী হলো, পরে সিরাজউদ্দৌলাকে কিন্তু প্রকাশ্যে হত্যা করা হলো, ব্যাস, অর্থাৎ পলাশী যুদ্ধ পর্যন্ত।
ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কিন্তু পলাশির যুদ্ধ পর্যন্ত আমাদের আসবে অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রির অ্যাকচুয়ালি আমরা যদি বলি পরিব্যক্তি। ওকে, ন্যাশনাল মুভমেন্ট কি? 1757 থেকে 1947, এই হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট। তাহলে মোটামুটি আমরা বলতে পারি 190 বছর, 190 ইয়ার্স, 190 বছর হচ্ছে আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। হলো, দেখো আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমাদের যেটা আসবে আইভিসি থেকে একদম সোজা মৌর্য গুপ্ত থেকে শুরু করব, শুরু করে মৌর্য গুপ্ত থেকে পরপর লেটার গুপ্ত থেকে শুরু করার পরে লাস্ট আমাদের শুরু হবে, তারপর আমাদের শুরু হবে মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, সুলতানেট, মোটামুটি 1200 সাল বা 1210 সুলতানেট। আফটার দ্যাট মুঘল, একদম মুঘল কিন্তু 1760 ঔরঙ্গজেবের মৃত্যু। মুঘল শেষ করব 1556 থেকে, তোমার মুঘল অফিসিয়ালি শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো 1526 থেকে, নট 56, 1526 থেকে অফিসিয়ালি মুঘল শুরু হয়ে যাচ্ছে, এন্ড আফটার দ্যাট 1707 হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যু। এই পর্যন্ত আমাদের চলছে কি? চলছে হচ্ছে মুঘল পিরিয়ড। পড়তে হবে, এক্সট্রা এফর্ট দিতে হবে মৌরিয়ান ডাইনেস্টি, গুপ্তা ডাইনেস্টি, সাতবাহানা, ভারদানা, বা যেটাকে আমরা বলি পুষ্যবতী ডাইনেস্টি, ভারদানা ডাইনেস্টি বা পুষ্যবতী ডাইনেস্টি। এদিকে দেখতে হবে, এদিকে আছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এখানে হর্ষাঙ্ক ডাইনেস্টি, ঠিক আছে? আর ইন্ডাস ভ্যালির পরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভেদিক এরা, বৈদিক যুগটা পড়তে হবে, ভেদিক এরা পড়তে হবে, বুদ্ধিজম, দেন আসবে জৈনিজম। ব্যাস, এই পার্টগুলোকে আমাদেরকে একটুখানি দেখতে হবে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস মেন্সের যে কোশ্চেন হয়, মেন্সের কোশ্চেনে কিন্তু বুদ্ধিজম জৈনিজমের মধ্যে যে বিশেষ করে স্কুলগুলো আছে, স্কুলগুলো বিশেষ করে বুদ্ধিজমের মধ্যে দ্য 6 স্কুলস, আমি বারবার আমার যারা এখানকার ইন হাউস স্টুডেন্ট আছে তাদেরকেও বলা হয়, তোমাদেরকেও বলছি, সাংখ্য, স্কুল অফ ফিলোসফি, যোগা, স্কুল অফ ফিলোসফি, মীমাংসা, স্কুল অফ ফিলোসফি, ঠিক আছে? তো এই সমস্ত যে স্কুল অফ ফিলোসফি, না দেখো স্কুল অফ ফিলোসফি, এই সমস্ত স্কুল অফ ফিলোসফি গুলোকে কিন্তু কোন ফিলোসফি কার সময় নাম্বার 1 এবং কোন ফিলোসফির অ্যাকচুয়ালি যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস ফিলোসফি, কে কর্মকে মানছে, কে ঈশ্বরকে প্রাধান্য দিচ্ছে, কে দিচ্ছে না, কার মতে নিরাকার ঈশ্বর শ্রেষ্ঠ, কার মতে যে নিরাকার ঈশ্বর নয়, ঈশ্বর আমাদের মনের ভিতরে আমাদের সত্তা ঈশ্বর, কে প্রকৃতিকে বেশি প্রাধান্য দিচ্ছে। দ্য অবজেক্টিভ অফ দিস স্কুল, দ্য অবজেক্টিভ অফ দিস স্কুল তা আলাদা করে তৈরি করে রাখতে হবে। এটা আমাদের মোটামুটি একটা অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আসছে। অ্যান্ড আফটার দ্যাট দেখো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি,
1757 1757 আফটার দ্যাট দেখো ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে কিন্তু স্টার্টিং হলো। ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড, ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের কিন্তু স্টার্টিং হয়ে গেল 1757 থেকে। চললো কোন পর্যন্ত? একদম কিন্তু 1947। কোন কোন বিশেষ করে গভর্নর জেনারেল, ঠিক আছে, এবং এই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে যে গভর্নর জেনারেল, সেই সময়কার যে প্রবর্তন যে অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এগুলো আবার কিন্তু ইন্ডিয়ান পলিটির মধ্যে ঢুকছে। যেমন ধরো আমি যদি বলি, ধরো তোমার 1773 অ্যাক্ট, 1773 দ্য রেগুলেশন অ্যাক্ট, 1793 ইন দ্য টাইম অফ লর্ড কর্নওয়ালিস, তার সময় অ্যাক্ট, তাকে বলা হয় দ্য ফাদার অফ সিভিল সার্ভিস, সিভিল সার্ভিসের জন্য পুলিশি ব্যবস্থা, দ্য পুলিশি সিস্টেম, এবং কি বিচার বিভাগীয় এই দপ্তরকে পুলিশ বিভাগ দপ্তরের সঙ্গে সম্পূর্ণরূপে সেপারেশন করা হয়েছিল ইন দ্যাট টাইম 1793। তারপরে এর মাঝখানে একটা অ্যাক্ট হচ্ছে 1793, এর মাঝখানে একটা অ্যাক্ট আছে 1784 পিটস দ্য ইন্ডিয়া অ্যাক্ট, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু ডানা ছাটা হয়েছিল। পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারতশাসন আইন, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু ডানা ছাটা হয়েছিল 1753। 1813 1813 অ্যাক্ট, রেগুলেশন অ্যাক্ট, 1833 রেগুলেশন অ্যাক্ট, 1861 1853 1861 এগুলো অন্তর্বর্তীকালীন অ্যাক্ট। আফটার দ্যাট আমরা কি বলতে পারি? 1909 মল্লে রিফর্মস অ্যাক্ট। মল্লে কে ছিল আর মিন্টো হচ্ছে ভাইসরয়, আর মল্লে হচ্ছে জেনারেল সেক্রেটারি, জিএস। ফার্স্টে যিনি থাকবেন তিনি হচ্ছে জেনারেল সেক্রেটারি। অ্যাক্ট ভালো করে দেখতে হবে, কোনটায় বাইক্যামেরালিজম, কোনটায় ডায়ার্কি প্রবর্তন করা হয়েছিল, প্রেভেলেন্ট ছিল, কোনটায় ডায়ার্কিকে অ্যাবলিশ করা হয়েছিল, প্রত্যেকটাকে দেখতে হবে। কোনটায় বাইক্যামেরাল লেজিসলেচার, প্রত্যেকটাকে দেখতে হবে। 1919 কে 1919 হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট। বাবু মন্টেগু হচ্ছে জেনারেল সেক্রেটারি, চেমসফোর্ড হচ্ছে ভাইসরয়। মন্টেগু হচ্ছে জেনারেল সেক্রেটারি আর চেমসফোর্ড হচ্ছে ভাইসরয়। তাহলে 1919 দেখতে হবে। আফটার দ্যাট 1935 একদম আমাদের যে ভারতীয় সংবিধান রচনা করা হয়েছে তার মধ্যে 1935 থেকে কিন্তু ম্যাক্সিমাম পার্টটা কিন্তু নেওয়া হয়েছে। কোথা থেকে? 1935 থেকে। আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু তৈরি হয়েছে 1935 সালের ভারত শাসন আইন অনুসারে, যেটা বর্তমান দিল্লিতে আছে। বুঝতে পেরেছো? আর 1773 সময় আমাদের কলকাতার যেটা অ্যাকচুয়াল সুপ্রিম কোর্ট ছিল 1911 পর্যন্ত। 1911-তে হার্ডিঞ্জের সময় কলকাতা থেকে রাজধানী ট্রান্সফার করা হলো কোথায়? হচ্ছে দিল্লিতে। ততদিন পর্যন্ত কিন্তু প্রথম সুপ্রিম কোর্ট আমাদের কলকাতা হাইকোর্টই হচ্ছে প্রথম সুপ্রিম কোর্ট। And after that in 1935 the Supreme Court of Delhi was established. Okay, এই হচ্ছে আমাদের নিয়মগুলো, এই পরপরগুলো পড়তে হবে।
এরপর আমাদের যেটা পড়তে হবে ভাইসরয় গভর্নর জেনারেল লর্ড রিপন, লর্ড লিটন, চেমসফোর্ড, ঠিক আছে। প্রত্যেকে কার কার সময় কি কি বিষয় সেগুলো প্রত্যেকটাকে পড়তে হবে, কার কার সময়। ইন্দো মারাঠা যুদ্ধ, ইন্দো আফগান, ঠিক আছে, যুদ্ধ, ঠিক আছে, এগুলোকে কিন্তু ভালোভাবে কিন্তু তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। বলো এরপর আসবে মাঝখানে একটা আলাদা করে চ্যাপ্টার 1857 রিভোল্ট। 1857 সালের যুদ্ধ, যেটা হচ্ছে 1857 রিভোল্টকে আমরা কি বলবো, মহাবিদ্রোহ। আলাদা করে পড়তে হবে। বিশেষ করে মহাবিদ্রোহের মধ্যে কোন কোন জায়গার নেতৃত্বকে, মনে করো মিরাটে নেতৃত্ব দিয়েছে কে, মিরাটের ডেট কবে, ধরো ব্যারাকপুরে নেতৃত্ব দিয়েছে কলকাতার ব্যারাকপুর, ডেট কবে, ঠিক আছে। কোন কোন স্টেট, কোন কোন কিন্তু মেন যে সেন্টার লখনৌয়ে কে দিয়েছে, ডেট কবে। তো এই জায়গাগুলোকে কিন্তু আলাদা করে খুব ভালোভাবে তৈরি করতে হবে। 1857 কিন্তু রিভোল্ট, ঠিক আছে। নিউজ পেপার, যত নিউজ পেপার আছে, প্রথম কোন কোন নিউজ পেপার, ডেইলি, মান্থলি, উইকলি নিউজ পেপার, এবং সেই নিউজ পেপারের এডিটরের নাম কি, এই যে জেমস অগাস্টাস হিকি, এই সমস্ত, ঠিক আছে, সুশীল কুমার ব্যানার্জি, এই সমস্ত কিন্তু তোমাদেরকে দেখতে হবে। সমস্ত নিউজ পেপারগুলো তোমরা আলাদা করে দেখবে, ঠিক আছে। লোকাল দেখো, রিভোল্ট যেমন কুকি, মোকলা, এই সমস্ত যত আঞ্চলিক রিভোল্ট বা ট্রাইবাল মুভমেন্ট গুলো। সাঁওতাল বিদ্রোহ নেতা কে ছিল, সাঁওতাল বিদ্রোহ কেন হলো, সিধু কানুর নেতৃত্বে। তো এই সমস্ত যত রিভোল্ট আছে, সমস্ত রিভোল্ট গুলো কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা করে কিন্তু পড়তে হবে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে। এবং বিশেষ কিছু ব্যক্তিত্বের জীবনী, যেমন ধরো আমি যদি বলি 1915 পর্যন্ত আমাদেরকে বিশেষ করে পড়তে হয়েছে এম কে গান্ধী, বলে দিই এম কে গান্ধীকে মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী যাকে আমরা বলি। এম কে গান্ধীর জন্ম হচ্ছে 1869। কত সালে জন্ম বলো, 1869 কিন্তু তার জন্ম, ঠিক আছে, 2 অক্টোবর। এবং সেখান থেকে আমি যদি দেখি 1915 বিয়োগ করলে বোধ হয় তাই হচ্ছে নাকি, 46 বছর হচ্ছে, 46 ইয়ার্স। দেখো তোমার জীবনের ডেভেলপমেন্ট কবে হবে কেউ কিন্তু কখনো বলতে পারবে না, কোন সময় তোমার জীবনের মধ্যে পরিবর্তনটা আসবে। গান্ধীজি দেখতে পাচ্ছ 46 বছর পর্যন্ত তার জীবনটা হচ্ছে ব্লাঙ্ক, কিছু আছে। 1869 জন্মগ্রহণ করেছে, 2 অক্টোবর। এর জন্য 2 অক্টোবরকে কি বলা হয়, দ্য ডে অফ নন ভায়োলেন্স বলা হয়, কি দ্য ডে অফ নন ভায়োলেন্স, দ্য ডে অফ নন ভায়োলেন্স। গোপাল কৃষ্ণ গোখলে দেখলো ওকে ফিরিয়ে আনা খুব দরকার ইন্ডিয়ার জন্য। মহাত্মা গান্ধী মানত গোপাল কৃষ্ণ গোখলেকে কিসের জনক, গোপাল কৃষ্ণ গোখলেকে মানত যে হচ্ছে তার হচ্ছে পলিটিক্যাল লিডার গোপাল কৃষ্ণ গোখলে। আর লিও টলস্টয়কে জানতো কি, তার হচ্ছে স্পিরিচুয়াল লিডার, আধ্যাত্মিক গুরু। এই আমি সংক্ষেপে বলছি, এখন অনেক কিছু আলোচনা করতে হবে। তো মহাত্মা গান্ধী 1915 সালে কিন্তু তার এন্ট্রি হলো ইন্ডিয়াতে। আসার পর কিন্তু 3টে কিন্তু সত্যাগ্রহ, চম্পারণ, খেদা আর আহমেদাবাদ মিল স্ট্রাইক, ব্যাস তার সফলতা। সেখান থেকে কিন্তু গান্ধীয়ান এজ স্টার্টিং হলো 1948 সাল। এইবার কি হলো, 1947 সালে অফিসিয়ালি ভারত স্বাধীনতা পেল, ফর্মালি ভারত স্বাধীনতা পেল, নট অফিসিয়ালি। অফিসিয়ালি পেলাম কবে, 1950 সালের 26 জানুয়ারি, যেটা আমাদের রিপাবলিক ডে, আমাদের দিন।
ভারত স্বাধীনতা পেয়েছে 1947 সালে 15 আগস্ট, বাট আমরা, আমাদের ভারতের জন্য ছিল না কোনো পতাকা, ভারতের জন্য ছিল না কোনো নিজস্ব সংবিধান। বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটা আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু দেখতে হবে। এবং সুভাষের সমগ্র জীবনী কোথায়, ফরওয়ার্ড ব্লক কবে সৃষ্টি করেছিল, জাপানে গিয়ে কার সাথে মিট করেছিল, জার্মানিতে গিয়ে কার সাথে মিট করেছিল, পুরো ডিটেলসটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এবং বিশেষ করে কিছু ব্যক্তির কিন্তু জীবনীও তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? নাম্বার 2, যেমন ধরো আমি একটু বলে দিই, ধরো বাল গঙ্গাধর তিলক, বিজি তিলক। নাম্বার 2 দেখা যাচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। নাম্বার 3 আমি যদি দেখি হচ্ছে ধরো লালা লাজপত রায়। নাম্বার 4 আমি যদি দেখি অরবিন্দ ঘোষ, লাইফ ডিভাইন কার লেখা, অরবিন্দ ঘোষ, ঠিক আছে? নাম্বার 5 আমি যদি দেখি মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে? নাম্বার 6 যদি দেখি রাজেন্দ্র প্রসাদ। নাম্বার 7 আমি যদি দেখি তোমার হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু, জেএল নেহরু। তো হ্যাঁ বলো, হ্যাঁ এই চলছে। সমস্ত কিন্তু যতগুলো লিডার আমরা পাচ্ছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে দেখতে হবে। আরও আছে, ঠিক আছে? সবাইকে মোটামুটি আলাদা আলাদা করে কিন্তু দেখতে হবে। ওকে, এবার আমরা ঢুকবো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিতে। ইন্ডিয়ান জিওগ্রাফিতে ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে একটা হচ্ছে ফিজিওগ্রাফি, একটা হচ্ছে ফিজিওগ্রাফি, একটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফি, একটা আসবে ফিজিওগ্রাফি, একটা আসবে ইকোনমিক জিওগ্রাফি। ফিজিওগ্রাফির মধ্যে ধরো প্রথম আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি। ফিজিওগ্রাফির মধ্যে আমাদের আসবে যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি নাম্বার 1। নাম্বার 2 কি আসবে বলো? নাম্বার 1 আসবে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি। ওকে, নাম্বার 2 কি আসবে? নাম্বার 2 আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ধরো হিমালয়া ডিভিশনগুলো পড়তে হবে ভালো করে। কোনটা ট্রান্স হিমালয়া, গ্রেটার হিমালয়া, লোয়ার হিমালয়া, হিমাদ্রি হিমালয়া, হিমাচল হিমালয়া, যেগুলো কুমায়ুন হিমালয়া, নেপাল হিমালয়া, আসাম হিমালয়া, পুরোটা দেখতে হবে। ড্রেনেজ সিস্টেম মধ্যে ইন্ডিয়ান রিভার দেখতে হবে, ইন্ডিয়ান রিভারগুলো ভালো করে দেখতে হবে। এর মধ্যে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই পার্টগুলোকে ভালোভাবে দেখতে হবে। আমাদের নর্মদা, তাপ্তি, গোদাবরী দেখতে হবে, লেকস দেখতে হবে। লেকস এক কথা একটি ড্রেনেজ সিস্টেম, এক কথা সবটাই কমপ্লিট হয়ে গেল। ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম পুরো পার্টটাকে পুরো ভালোভাবে দেখতে হবে। ইন্ডিয়ান ক্লাইমেট দেখতে হবে, ইন্ডিয়ান সয়েল দেখতে হবে। 8 টাইপসের সয়েল, 8 টাইপসের সয়েল দেখতে হবে। ইন্ডিয়ান ভেজিটেশন দেখতে হবে, ইন্ডিয়ান ক্লাইমেট দেখতে হবে, অর্থাৎ ক্লাইমেটোলজি পড়তে হবে। ইন্ডিয়ান সয়েল, ইন্ডিয়ান ভেজিটেশন, ইন্ডিয়ান ক্লাইমেট, এগুলো প্রত্যেকটা দেখতে হবে। ইন্ডিয়ান এগ্রিকালচার দেখতে হবে। 7 কি আসবে বলো? ইন্ডিয়ান এগ্রিকালচার দেখতে হবে, ঠিক আছে? এরপরে দেখতে হবে ইন্ডিয়ান ক্রপ দেখতে হবে, যতগুলো শস্য আমাদের হয়, ইনক্লুডিং চা, কফি, মিলেটস, জোয়ার, বাজরা, রাগি সবকিছু দেখতে হবে। ইকোনমিক জিওগ্রাফির মধ্যে কি আসবে? এনার্জি, মিনারেল
এনার্জি, মিনারেল, এর মধ্যে আসবে ট্রান্সপোর্টেশন, আসতে হবে ইকোনমিক জিওগ্রাফির মধ্যে আসবে এনার্জি, মিনারেল, কয়লা, কোল, আয়রন, অ্যালুমিনিয়াম, বক্সাইট, এই সব কিছুকে আমাদেরকে মিলেমিশে দেখতে হবে। বুঝতে পেরেছো? নেক্সট আমাদের আসবে যেটা আমাদের ইন্ডিয়ান পলিটি। আমি জাস্ট ছুঁয়ে চলে যাচ্ছি, তোমরা মোটামুটি এগুলোকে কিন্তু তোমাদেরকে দেখতে হবে। ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান পলিটির মধ্যে আমাদের কি কি আসবে? আমাদের আসবে ধরো ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন মেকার কারা, ড্রাফটিং কমিটির সদস্য কে ছিল, ইন্ডিয়ান ড্রাফটিং কমিটি কারা কারা ছিল, কে ছেড়ে চলে গেছিল, কারা কারা বর্তমান আছে, পার্টস কটা, শিডিউল কটা, শিডিউলের মধ্যে কি কি আছে, পার্টসের কোন পার্টসে কি কি আছে, ইম্পর্টেন্ট আর্টিকেল, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, নামটা ইম্পর্টেন্ট আর্টিকেল, ARTICL, ইম্পর্টেন্ট আর্টিকেল, আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে, ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কোনটায় কি হয়েছে, কি কি পরিবর্তন আনা হয়েছে দেখতে হবে চ্যাপ্টার। আচ্ছা, তারপর হচ্ছে তোমার রেগুলেশন অ্যাক্টগুলো আছে, এগুলো হিস্ট্রির মধ্যে আছে, ইন্ডিয়ান পলিটির মধ্যে আছে। 1773, 1793, ঠিক আছে, 1813, 1833, ঠিক আছে, 1800 তোমার হচ্ছে 61, ঠিক আছে, 1800 মনে রাখতে হবে আমাদের টোটাল যে 1909, 1909, 1919, 1919, 1935, এগুলো আমাদেরকে পড়তে হবে। প্রিএমবেল পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে ডিপিএসপি পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে ফান্ডামেন্টাল রাইট পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে ফান্ডামেন্টাল ডিউটিস পড়তে হবে। ওকে, সব কোনো কিছু আমাদের কিন্তু মেন যেগুলো আছে এগুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু বরাবরই কিন্তু আসে, ঠিক আছে। আমাদেরকে পড়তে হবে, দেখো ইউপিএসসি, স্টেট পিএসসি এন্ড স্টেট পিএসসি পড়তে হবে, এসপিএসসি পড়তে হবে, আমাদেরকে ধরো পড়তে হবে ক্যাক পড়তে হবে, অ্যাটর্নি জেনারেল পড়তে হবে, সলিসিটর জেনারেল এখানে আছে পড়তে হবে, আমাদেরকে প্রেসিডেন্ট পড়তে হবে, আমাদেরকে গভর্নর পড়তে হবে, আমাদেরকে ভাইস প্রেসিডেন্ট পড়তে হবে, কিভাবে এদের ইলেকশনগুলো সেগুলো পড়তে হবে, আমাদেরকে মিনিস্টার মধ্যে প্রাইম মিনিস্টার পড়তে হবে, আমাদেরকে চিফ মিনিস্টার পড়তে হবে, আমাদেরকে ক্যাবিনেট মিনিস্ট্রি পড়তে হবে। তাই বলো কোনো কিছু বাদ আছে আমাদের মধ্যে? প্রিএমবেল পড়তে হবে, ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটিস, ইউপিএসসি, এসপিএসসি, স্টেট পিএসসি, ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, তোমার ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, পিএম, সিএম, ফিনান্স কমিশন, লোক আদালত, লোকউক্ত, ফিনান্স কমিশন, ঠিক আছে, লোক আদালত, লোকউক্ত, ঠিক আছে। পড়তে হবে পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েতি, ত্রিস্তরীয় পঞ্চায়েতি সিস্টেম, 3 টায়ার পঞ্চায়েতি সিস্টেম পড়তে হবে আমাদেরকে। এগুলো আমাদেরকে মেন চ্যাপ্টার, এগুলো আমাদেরকে পড়তেই হবে। আর ডাব্লিউবিসিএস মেন্সের জন্য লাগবে কেসেস, মানে সে বলে না ইতিহাস সাক্ষী, আগে 14টা কেসেস ছিল, মানে একসাথে 14টা কেসেস ছিল, বোধহয় 2019 কি 2020 তে, মানে 14টা কেস, মানে এইরকম ডাব্লিউবিসিএস মেন্সে কিন্তু এরকম ঘটনা কখনো ঘটেনি, 14টা কেস। ওকে, এরপর আমরা দেখব ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমির মধ্যে আমাদের মেন চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান ইকোনমি, ফার্স্ট অফ অল। ওকে, 5 years plan প্লাস নীতি আয়োগ,
5 ইয়ার্স প্ল্যান প্লাস নীতি আয়োগ করতে হবে আমাদেরকে। ব্যাংকিং সিস্টেম পড়তে হবে আমাদেরকে। কি পড়তে হবে বলো? ব্যাংকিং সিস্টেম পড়তে হবে। ব্যাংকিং সিস্টেম পড়তে হবে আমাদেরকে। পড়তে হবে মানি, আমাদেরকে পড়তে হবে ট্যাক্স, আমাদেরকে পড়তে হবে বাজেট, আমাদেরকে পড়তে হবে আনএমপ্লয়মেন্ট, আমাদেরকে পড়তে হবে আনএমপ্লয়মেন্ট, আমাদেরকে পড়তে হবে পভার্টি, আনএমপ্লয়মেন্ট পড়তে, পভার্টি পড়তে হবে, স্কিলস পড়তে হবে, স্কিম and programs issued by government of India, issued by the government of India করতে হবে, issued by the government of India করতে হবে। আমাদেরকে দেখতে হবে একটু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমাদেরকে পড়তে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, SDGs, এগুলো আমাদেরকে মেন চ্যাপ্টার, এগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে না, এগুলো আমাদেরকে প্রত্যেকটা পড়তে হবে। ন্যাশনাল ইনকাম পড়তে হবে, এটা খুব ভালো চ্যাপ্টার, ন্যাশনাল ইনকাম। এখানে জিডিপি, জিএনপি এগুলো কিন্তু সব আছে, এইগুলো আমাদেরকে মূলত পড়তে হবে। এরপর পড়তে হবে আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, সিএ লাস্ট 1 ইয়ার WBCS যখন প্রিলিমসে যখন ডেট অ্যানাউন্সমেন্ট যেই হয়ে যাবে তার ঠিক আগের বছরের আগের মাস, মনে করো সাপোজ ধরো WBCS এর ডেট অ্যানাউন্সমেন্ট হচ্ছে ধরো মার্চের 1 তারিখ, সাপোজ মার্চের 1 তারিখ ডেট অ্যানাউন্সমেন্ট হলো 2026, আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। তাহলে পড়বে কি ফেব্রুয়ারি থেকে পরের ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, মোট 13 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তার মানে যে মাসে পরীক্ষা তার আগের বছরের আগের মাস ফেব্রুয়ারি 25, সেখান থেকে তার আগের মাস, যে বছর পরীক্ষা তার আগের বছরের আগের মাস থেকে তার আগের মাস পর্যন্ত, মানে মার্চে পরীক্ষা, ধরো মেতে যদি পরীক্ষা হয় তাহলে এপ্রিল 2025 থেকে এপ্রিল 2026 পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। এবং স্ট্যাটিক জিকে আলাদা করে, ট্র্যাডিশনাল জিকের উপরে কিন্তু আলাদা নজর রাখতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে কি সেই সাথে বলো, প্র্যাকটিস করতে হবে সেই সাথে ইংলিশ অবজেক্টিভ পড়তে হবে। তার মধ্যে একদিকে আসবে গ্রামার আর একদিকে আসবে ভোক্যাবস, ব্যালেন্স করে কিন্তু পড়তে হবে। যেমন ভাবে গ্রামার পড়তে হবে আর ভোক্যাবস পড়তে হবে, গ্রামার গুলো স্পটিং এরর দিয়ে পড়বে। ধরো খুব বেশি ন্যারেশন চেঞ্জ স্পটিং এরর দিয়ে করলে, ভয়েস চেঞ্জ স্পটিং এরর দিয়ে করলে, নাউন স্পটিং এরর দিয়ে করলে, কারণ ট্রেন্ড যেটা আসবে সেটাই বলছি, সেটাতে ভোক্যাবস, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম এগুলো তো পড়তেই হচ্ছে, পড়তে হবে। এবার আসবে ম্যাথ আর জিআই। দেখো ম্যাথ খুব কম আসে, আমি ট্রেন্ড বলছি, ম্যাথ আসে 2 থেকে 3টে, আর জিআই প্রিলিমিনারিতে জিআই আসে কিন্তু প্রায় 22 থেকে 23টা কিন্তু জিআই আছে। জিআই এর যে মেন চ্যাপ্টার সেগুলো কিন্তু করতে হবে, কোডিং ডিকোডিং করতে হবে, তোমার অ্যানালজি সিমিলারিটি করতে হবে, ডাইস করতে হবে, ডিরেকশন করতে হবে, ব্লাড রিলেশন করতে হবে, ভেন ডায়াগ্রাম করতে হবে, ঠিক আছে? তো যত যেগুলো মেন যেগুলো জিআই চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে, ডিকশনারি করতে হবে, এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, ম্যাথ জিআই। আচ্ছা, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, আমাদের কিন্তু এনভায়রনমেন্ট করতে হচ্ছে, বিশেষ করে পলিউশনের পার্টগুলোকে দেখতে হবে। এনভায়রনমেন্টের মধ্যে আমাদের দেখতে হবে
পলিউশনের পার্টটা দেখতে হবে একটু, যে কটা পলিউশন আছে পরপর, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, গ্রিন হাউস এফেক্ট, ওজোন গ্যাস, এটা আমাদেরকে দেখতে হবে। খুব একটা ভালো চ্যাপ্টার। আচ্ছা, বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি আমাদেরকে দেখতে হবে, ন্যাশনাল পার্কগুলো দেখতে হবে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলো দেখতে হবে, ইকোলজি এনভায়রনমেন্ট আমাদেরকে আলাদা করে দেখতে হবে। এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আলোচনা আমরা আসলাম, ঠিক আছে। এবার দেখো, বেঙ্গলি এবং ইংলিশের ডেসক্রিপটিভ কি এখন পড়া যেতে পারে, এটা অনেকের প্রশ্ন। আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন, বা আমার যত স্টুডেন্ট আছে তাদের সাথে আমাদের যে প্রশ্ন, যেটা ডাব্লিউবিসিএস 2022 সালের প্রিলিমসে যে ধরনের কাট অফ এসছে, যে হাই কাট অফ গিয়েছে, তো এই রকম কাট অফ যদি যায় তাহলে কিন্তু প্রিলিমস পাস করা, ইন ট্রেন্ড অনুসরণ করা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু চাপ হয়ে যাবে। তার জন্য অবশ্যই বলবো, মানে এটা আমার একার বক্তব্য বলছি না, আমার যারা যারা সাকসেসফুল স্টুডেন্ট আছে ওদের সাথে আমার ফোনে কথা হয়, রীতিমতো কোনো একটা আলোচনা তাদের সাথে আমার করতে হয়, যে একটাই বক্তব্য, যে বেঙ্গল ইংলিশ ডেসক্রিপটিভ এখন না পড়লেও চলবে, কিন্তু যেদিন প্রিলিমস শেষ হবে, মানে প্রিলিমস যেদিন কমপ্লিট হবে, প্রিলিমস ঠিক তার পরের দিন থেকে প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে হবে তোমাদের। তুমি লিখবে, তোমার খাতাটা জাস্ট চেক করে দেবে। বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ নিয়ে প্রেশার নেবে না, আবার প্রেশার নেবে, কারণ লাস্ট একবার ট্রেন এসেছিল, আমি নাম করছি না, আমার স্টুডেন্ট আছে ডাব্লিউবিসিএস গ্রুপ সি 2020 গ্রুপ সি 2021 পরীক্ষা দিয়েছে, 21 দেখতে পাওয়া গেছে বাড়ি মালদা, মানে গঙ্গার এপার আর ওপার, গঙ্গার এপারের স্টুডেন্টের কিন্তু নাম্বার ভীষণ বেশি হয়েছে, মানে নাম্বার হয়েছে শুনলে অবাক হয়ে যাবে, বাংলায় পেয়েছে 62 200-র মধ্যে। 2020 ডাব্লিউবিসিএস গ্রুপ সি 2021 কথা বলছি, তার মানে ডিসক্রিমিনেশন হয়েছে এরকম শোনা যাচ্ছে। বা ডাব্লিউবিসিএস গ্রুপ 2021 যে স্কোর কার্ড দিয়েছে, সেই স্কোর কার্ড অনুসারে কিন্তু আমি নাম্বারটা বলছি। আর ইংলিশ হয়েছে মোটামুটি কিন্তু 80+ নাম্বার হয়েছে, 80 থেকে 90-এর ঘরে নাম্বার হয়েছে। তো ওভারঅল কিন্তু নাম্বার ভীষণ পরিমাণে খারাপ, ঠিক আছে। তো তোমাকে যেটা করতে হবে কি, তোমাকে বেঙ্গলি এবং কিন্তু 2022 ঠিক আছে, 2022-এ কিন্তু যে পরিমাণে নাম্বার এসছে গ্রুপে এবিতে বা 2023-এ, তো ঠিক আছে, এই প্রবলেমটা, এই বেঙ্গলি ডেসক্রিপটিভ রিলেটেড প্রবলেমটা কিন্তু 2021-এর যে অ্যাকচুয়ালি আনডু দিস প্রবলেম ইন 2022 অ্যান্ড 2023, প্রবলেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো প্রিলিমিনারি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্র্যাকটিস ব্যাচে তোমাদেরকে জয়েন করতে হবে। আর অপশনাল পড়াটা কিন্তু চালু রাখতে হবে, কারণ অপশনাল যে সিলেবাস, ঠিক আছে, সিলেবাসটা কিন্তু শেষ করার একটা বিষয় বরাবরের জন্য থাকবে। অপশনাল প্রিলিমসের পরে যদি অপশনাল শুরু করো এবং পরীক্ষা যদি 6 মাস থেকে যদি 8 মাসের মধ্যে হয়, তাহলে তোমার পক্ষে কিন্তু খুব চাপের হয়ে যাবে ওই মানে ওইবারই কিন্তু গ্রুপ এবি ক্লিয়ার করা। অপশনাল পড়াটা বন্ধ থাকবে, কখন বন্ধ রাখতে হবে, প্রিলিমসের যখন ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, ক্লাস চলবে, অপশনাল পড়াটা অফিসিয়ালি বন্ধ রাখতে হবে মোটামুটি মাস দুয়েক। যেই অপশনাল পড়াটা বন্ধ রাখবে মাস দুয়েক, তারপরে কিন্তু প্রিলিমসের যখন শেষ হবে, বাংলা ডেসক্রিপটিভ, ইংলিশ ডেসক্রিপটিভ এবং অপশনালটা কিন্তু আবার চালু করতে হবে, উইকলি টেস্ট, মান্থলি মক দিতে হবে। পরিষ্কার হলো? আচ্ছা, ডাব্লিউবিসিএস প্রিলিমস কবে হতে পারে? ডাব্লিউবিসিএস প্রিলিমস নিয়ে আমি তথ্য অবশ্যই দেব। অফিসিয়ালি কিন্তু বর্তমান ভোটের ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, পশ্চিমবঙ্গে 2 দফায় কিন্তু ভোট হবে। আমাদের মে মাসের কিন্তু ফার্স্ট উইক কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে,
ভোটের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে ফার্স্ট উইকের মধ্যে। আফটার দ্যাট শপথ গ্রহণ এবং সরকার নতুনভাবে বসবে 5 বছরের জন্য। এটা একটা ডেমোক্রেটিক রাইট। তো মে মাসের 1 মে থেকে পুরোপুরি মে মাসটা কিন্তু এই সরকার গঠন, শপথ গ্রহণ, সিস্টেমের দায়িত্ব পাওয়া, বোঝা, মে মাসের টাইমটা চলে যাবে। অফিসিয়ালি যদি জুন মাসে ডেট অ্যানাউন্সমেন্ট হতে পারে, হাই চান্স জুন মাসে ডেট অ্যানাউন্সমেন্ট হওয়া এবং প্রিলিমস জুলাইতে হওয়া। অফিসিয়ালি প্রিলিমস কিন্তু জুলাইতে হওয়ার সম্ভাবনা বেশি, অথবা জুনের লাস্ট উইক। তবে জুনের লাস্ট উইকের সম্ভাবনা খুব কম। অফিসিয়ালি কিন্তু জুলাইতে প্রিলিমিনারি হওয়ার সম্ভাবনা, প্রিলিমস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আফটার দ্যাট আমি যদি মেন্সের কথা বলি, মিনিমাম টাইম নেবে 6 মান্থ টু 8 মান্থ। মিনিমাম টাইম হচ্ছে 6 মান্থ। জুলাইতে পরীক্ষা হলে ডিসেম্বর টু ফেব্রুয়ারি 27-এর মধ্যে কিন্তু মেন্স হয়ে যেতে পারে। মানে আজ থেকে টাইম যদি তুমি ধরো আজকে এপ্রিল মাসের 3 তারিখ, আজ থেকে তুমি যদি টাইম ধরো, টাইম কিন্তু বেশি তুমি পাবে না। 1 বছরও কিন্তু তোমার হাতে, প্রিলিমস আর মেন দিয়ে কিন্তু 1 বছরও কিন্তু তোমার হাতে নেই। অফিসিয়ালি ডাব্লিউবিসিএস দেরি করবে না, কারণ 2023-এর মেন্সের রেজাল্ট বেরোনো আর ইন্টারভিউ নিয়োগ করা এবং ইন্টারভিউ দিয়ে যারা সিলেকশন দিয়ে দেওয়া, এই যে স্পিড পিএসসির লাস্ট আমরা যে কটা পরীক্ষা লাস্ট যে কটা করলো সে কটায় যে স্পিড দেখলাম, পিএসসি কিন্তু দেরি করবে না। তোমরা তোমাদের পড়াটা সুন্দরভাবে চালিয়ে রাখো। ওকে, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনা। তাহলে অফিসিয়ালি কিন্তু জুলাই, কারণ মে মাসটা সরকার গঠন থেকে শুরু করে সবার হাতে দায়িত্বপ্রাপ্ত, একটা মে মাসটা কিন্তু হবে না। জুনে অ্যানাউন্সমেন্ট হবে, জুলাইয়ের পরীক্ষা একদম কনফার্ম হতে পারে। তবে জুনের লাস্ট উইকও পরীক্ষা হতে পারে, কিন্তু চান্স খুবই কম। জুনের লাস্ট উইকে চান্স কম আছে। মোটামুটি জুলাইটা ধরে আমাদের এগোলে ভালো হয়, বা জুনের লাস্ট উইক থেকে জুলাইয়ের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয়। আর আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের জন্য জেনারেল স্টাডিজ যে ব্যাচ, জিএস কিন্তু ব্যাচ, অনলাইন মেন্টরশিপ ব্যাচ, হাই স্পিড ব্যাচ, যেখানে 3 মান্থের মধ্যে কিন্তু 3 মান্থের মধ্যে মানে টোটাল 12টা ক্লাস, 12 ক্লাসেস, 12টা ক্লাসের মধ্যে কিন্তু আমাদের সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হচ্ছে। হাই স্পিড মেন্টরশিপ ব্যাচ আমাদের অফলাইনে চলছে ক্লাস বিরাটিতে। অফলাইনে ক্লাস চলছে টাইম 11:30 থেকে, শনিবার 11:30 থেকে 3:30 পর্যন্ত। শনিবার 11:30 থেকে 3:30 পর্যন্ত ক্লাস চলছে বিরাটিতে, একদম নেয়ার বিরাটি রেলওয়ে স্টেশন, নেয়ার বিরাটি, ঠিক আছে, বিরাটি রেলওয়ে স্টেশন, নেয়ার বিরাটি রেলওয়ে স্টেশন। আর অনলাইন ব্যাচটা শুরু হবে এপ্রিলের ফার্স্ট উইক থেকে। নিউ অনলাইন ব্যাচ কিন্তু শুরু হবে এপ্রিলের ফার্স্ট উইক থেকে। তো তোমরা যারা ভাবছো ডাব্লিউবিসিএসটাকে খুব ভালোভাবে দেবে এবং যারা প্রিপারেশন সংক্রান্ত বিষয় নিয়ে যারা চিন্তিত, তারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তথ্য জানতে পারো। মনে রাখবে, এটা কিন্তু মেন্টরশিপ ব্যাচ। যারা বারবার কিন্তু ডাব্লিউবিসিএস দিচ্ছ, কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পাস হচ্ছে না, বা প্রিলিমস পাস হচ্ছে, মেন্স পাস হচ্ছে না, তাদের জন্য কিন্তু তোমাদের মেন্টরশিপ ব্যাচ। অফিসিয়ালি তোমাদেরকে বলবো, তোমরা যারা কাছাকাছি থাকো একটাবার কিন্তু তারা ক্লাসটা করে দেখে যেতে পারো, ডেমো ক্লাস। এর জন্য কোনো পয়সা তোমাদেরকে পেমেন্ট করতে হবে না, ক্লাস করে কিন্তু তোমরা দেখে যেতে পারো অফিসিয়ালি। চলো, এই হচ্ছে আমাদের ক্লাস। চলো, আজকে আলোচনা আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাস
অবশ্যই কিন্তু হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।